শুরুতেই আছে সূচনা বক্তব্য প্রদান করবেন 21 চেতনা পরিষদের সভাপতি আহমদ রফিক। রক্ত 1952 সালে আমাদের ছাত্র আন্দোলন যেভাবে গণ আন্দোলনে পরিণত হয়েছিল, শুধু ঢাকা শহরেই নয়, ঢাকার বাইরে জেলাগুলোতে, মহকুমা শহরগুলোতে ওই আন্দোলন ঢেউ স্পর্শ করেছিল। 23 ফেব্রুয়ারি এক রাতের শ্রমে সম্পূর্ণ নিজেদের চেষ্টায় একটি ছোট্টখাটো শহীদ মিনার তৈরি করে, যে শহীদ মিনার আমাদের জাতিকে জাতীয়তাবাদের প্রেরণায় উৎস হিসেবে কাজ করেছে। শেষ পর্যন্ত আমাদের 69-এর গণজাগরণে, অসাধারণ একটি গণজাগরণের মধ্য দিয়ে 71-এর রণাঙ্গনে পৌঁছাতে সাহায্য করেছে। শ্রদ্ধেয় সভাপতি এবং উপস্থিত ভাষা সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আপনাদের সকলকে ফেব্রুয়ারি মাসের সংগ্রামী অভিনন্দন জানাই। বর্তমান তরুণ প্রজন্মের যে অসাধারণ বিদ্রোহের রূপ সমস্ত দেশব্যাপী ছড়িয়ে গেছে, সে প্রসঙ্গে 21 চেতনা পরিষদের পক্ষ থেকে আমরা সংহতি প্রকাশ করছি, যুদ্ধ অপরাধীদের ফাঁসি দাবি করছি। বন্ধুরা, আজকে আমরা যদি সম্মেলন থেকে এই সম্মেলন পর্যন্ত আমাদের কার্যক্রমের কথা তুলবার চেষ্টা করি, তাহলে খুব যে একটা বিস্তৃত বিবরণ দেওয়ার মতো আছে তা বলবো না, কিন্তু মাঝে মাঝে কিছু যে হয়নি সেটাও নয়। যেমন আমরা অনেক চেষ্টা করে 60 বছর যখন হয়েছিল ভাষা সংগ্রামের, ডাক বিভাগ থেকে একটি টিকিট বের করার জন্যে, স্মারক টিকিট বের করার জন্য যে সেই স্মারক ডাক টিকিটটি প্রকাশ করাতে পেরেছিলাম। এটা আমি মনে করি যে 21 চেতনা পরিষদের যে উদ্যোগ, সে উদ্যোগের একটি বিরাট সাফল্য। দ্বিতীয়ত, আপনারা সবাই জানেন যে ভাষা আন্দোলনের সংক্ষিপ্ত সার, একটি আন্দোলনের একটি সংক্ষিপ্ত ইতিহাস, সেই সঙ্গে আমরা যারা প্রতি বছর এখানে সমবেত হচ্ছি তাদের একটি তালিকা, ঠিকানা এবং টেলিফোন নম্বর সহ একটি গ্রন্থ প্রকাশ করা। সেটি এখনো আমাদের প্রস্তুতি পর্বে আছে এবং আমরা অবশ্যই এটি কোনো না কোনো সময় এর মধ্যেই বের করে ফেলব। স্বাগত বক্তব্য দিয়েছিলেন কামাল লোহানী। তার বক্তব্যের উপরে আলোচনা করবার জন্য ডক্টর জসিমউদ্দিন আহমদ স্যারকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য। আমার ব্যক্তিগত 3টা প্রস্তাব আছে, সেটা আমি এখানে পেশ করব। আমি চাই সর্বস্তরের রাষ্ট্রভাষা বাস্তবায়নের একটা কেন্দ্রীয় কমিটি এবং প্রত্যেক জেলায় জেলায় সাব ডিভিশনের থানা লেভেলেও করার, এগুলি শাখা করা প্রয়োজন। এবং বাৎসরিক যে অনুষ্ঠান হবে সেখানে প্রত্যেক জেলা থেকে উপজেলা থেকে তারা আসবে। নাম্বার 2, শহীদ মিনারের পিছনে যেইখানে বরকত 12 নম্বর ব্যারাকটা ছিল, সেই সামনের জায়গাটা, সেই জায়গাটা কিন্তু এখনো আছে। সেই জায়গাটাকে ঘিরে ওইখানে কিন্তু কোনো বড় বিল্ডিং নাই, সেখানে একটা সেই আকৃতিতে একটা ব্যারাক করলে নতুন প্রজন্ম দেখতে পারবে যে কোন কন্ডিশনে গুলি হয়ে আবুল বরকত গুলিবিদ্ধ হয় এবং সেখানে সেই কারণে সে মারা যায়। সেই স্মৃতিগুলি তাদের সম্মুখে ভেসে উঠবে। তৃতীয় প্রস্তাব, আমি মনে করি 21 পদক 3টা গ্রুপের লোকের জন্য প্রযোজ্য। একটা হলো যারা এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে, বাংলা ভাষার জন্য সংগ্রাম করেছে, তাদের, যারা মারা গেছে তাদের এবং যারা জীবিত আছে তাদের। আর 2 নম্বর হইল বাংলা ভাষার উৎকর্ষ সাধনের জন্য এবং এইটাকে বিশ্বে প্রচার করার জন্য যারা খেটে যাচ্ছে। আর 3 নম্বর হইল বিশ্বের বিভিন্ন দেশের যারা বাংলা ভাষার প্রতি আকৃষ্ট হয়ে এটার সাধনা করছে, এই গ্রুপের জন্য 21 পদক ডিক্লেয়ার করা উচিত। এরপর আসবেন ভাষা সংগ্রামী শামসুল হুদা। 1987 সালে একটা রিট পিটিশনের পরে এটা কোর্ট আদালত আমলে নিয়ে একটা রায় দেওয়া হয়েছিল যে শহীদ মিনারকে কীভাবে নিরাপত্তা দেওয়া যায়, সংরক্ষণ করা যায়, কিন্তু আজ পর্যন্ত সেগুলো কার্যকরী হয় না। সাথে সাথে একটা মূল সুরের একটা সবচেয়ে সুর ছিল যে ভাষা সংগ্রামীদের ও একটা রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে, এটা আদালতের রায়, কিন্তু আজ পর্যন্ত ভাষার সঙ্গে ওরা রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়নি। আমি বলবো এই জন্য আমরা সরকারকে একটা স্মারকলিপি দেওয়া, এটার জন্য আমরা ওটা তুলে ধরা, আদালতের রায়কে তুলে ধরে সরকারকে একটা স্মারকলিপি দেওয়া প্রস্তাব। এবং একটা প্রস্তাব রাখতে চাই, সেই প্রস্তাবটা হলো এই যে আমরা মারা গেলে এক একজন হয়তো এক এক জায়গায় সমাহিত হয়ে যাবো, এক জায়গায় এক জায়গায় কবর হবে, কিন্তু আমাদের নির্দিষ্ট কোনো জায়গা থাকবে না। আমাদের যারা ভাষা সৈনিক আমরা আছি, ভাষা সংগ্রামী যারা আছি,
আমাদের জন্য একটা নির্দিষ্ট জায়গায় যদি আমাদের অন্তিম শয়নের ব্যবস্থাটা করা যায়, আমার মনে হয় যে এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের নেক্সট প্রজন্ম বছরের বছর 100 বছর পরেও হয়তো তারা জানতে পারবে যে হ্যাঁ এখানে আমার এক পুরুষ সমাহিত আছেন, উনি একজন ভাষা সৈনিক ছিলেন। আমি প্রথমত প্রস্তাব করি আমাদের যে কমিটিতে আহমদ রফিক সাহেব আছেন, ডক্টর কামাল লোহানি ভাই আছেন, তারা আমাদের প্রতিনিধিকারী 2 জনকে কমপক্ষে ঐক্যবদ্ধ কমিটি যাতে সংস্কৃতি মন্ত্রণালয়ের আমার আবুল কালাম আজাদ সাহেবের যে মন্ত্রিসভার সেখানে তাদেরকে নেওয়া হোক। 48 সালে যখন আমি 10ম শ্রেণীর ছাত্র, তখনই আমরা ভাষা আন্দোলন করেছি এবং রাস্তায় শুয়ে তখনকার মহকুমা প্রশাসককে তার এজলাসে উঠতে দিইনি আমরা। এবং তখন ছাত্র প্রতিষ্ঠান বলতে একমাত্র ছাত্র ফেডারেশন এই ছিল, কলেজ হয়নি আমার মহকুমায় তখন। সেই অবস্থায় আমরা ভাষা আন্দোলনের সঙ্গে জড়িত। প্রথম সম্মেলনের আগে আমরা যে মিটিংগুলো করেছিলাম তখন ঘন ঘনই করতাম, আস্তে আস্তে ওখানেও আপনার পিছু ঘটা চলছে। আমি আর লোহালি মিলে বহুবার 3বার আমরা পরিকল্পনা করেছিলাম যে বিভাগীয় সভাগুলোতে যাওয়া। আমিও বলেছিলাম যে আমি তখন আর একটু ভালো, শরীর আর একটু ভালো ছিল, বলেছিলাম যে বছর দিনের আগে যে আমিও যাব। তো তারপরে আমরা তখন ভেবেছিলাম যে জেলাগুলোতে যাব, তারপর সেটাকে কমিয়ে করলাম বিভাগগুলোতে যাব। তারপরে তো আর কিছুই হলো না। এখন যখন ময়মনসিংহ নেত্রকোনা থেকে এই আপনাদের প্রস্তাব এসেছে যে পরবর্তী সম্মেলন নেত্রকোনায় হোক, আমি নিশ্চয়ই তাদের এই ব্যাপারে আমরা সমর্থন জানাবো এবং আন্তরিক শুভেচ্ছাও জানাবো এই প্রস্তাবের জন্য। আমার একটা জীবিত কথা আছে যে আমারও তো বয়স এই সরপঞ্চি রেখেরা আসছে, ওর বয়স 90, আমার 88। এমন এক সময়ে আমাকে এখানে পৌরোহিত্য করতে হচ্ছে যে সময় আমার ঘুমের সময়। যদি আপনারা সবাই ক্ষমা করবেন যদি আমি ঘুমিয়ে পড়ি, এই হলো কথা। আর এই কথাটা বলবার জন্য ডাকলাম। আরেকটা কথা যে আমার মনে হয় যে এখানে এসে যারা বক্তব্য রাখবেন তারা ওই স্মৃতিচারণটা খুব বেশি করে লাভ নেই। আরেকটা অনুরোধ যে এরপরে আমাদের তো আরও কার্যক্রম আছে, সুতরাং সেসব কার্যক্রমে যদি আমাদের সংযুক্ত হতে হয় তবে বক্তব্য ছোট করা ভালো। ছোট বক্তব্যের মধ্যে নতুন কিছু বলা, সেইটা চেষ্টা করলে আমার মনে হয় আপনারা 2 মিনিটে, 2.5 মিনিটে, 3 মিনিটে, যেমন টেলিভিশনে ছোট্ট একটুখানি বললেই তো আরেকজন চলে আসে, তাই না? ঠিক ওইভাবে অল্প অল্প বললে খুবই ভালো হবে। আমার একটা আইডিয়া যে বর্তমানে যে জায়গাটা নির্দেশিত আছে ওই শহীদ মিনারের জন্য, আমাদের হোস্টেলটা ছিল তার চেয়েও আর একটু বেশি জায়গা, ওইটুকু আউট পেশেন্ট ডিপার্টমেন্টে নিয়ে দিয়েছে। বর্তমানে যেটুকু আছে এটুকু কম না, অনেকখানি জায়গা। এই জায়গাটাকে আমার মতে 2 তলা পরিমাণ উচ্চতায় খালি রেখে, যেখানে শহীদ মিনার থাকবে, এই নিচে কয়েক হাজার চেয়ার লাগিয়ে দেন, পার্মানেন্ট সিমেন্টের চেয়ার। তার উপর থেকে কমপ্লেক্স তৈরি করেন, লাইব্রেরি, এটা ওটা, দোকানপাট ইত্যাদি, উদ্ভাসীও ভিন্ন, যাতে নাকি ওইটার আইডিয়া স্বচ্ছন্দে এটা মেনটেনেন্স চলতে পারে। তো এটা আমার একটা হাম্বল সাজেশন, একটু চিন্তা ভাবনা করেন আসুন আমাদেরকেও। এবারে আসছেন ভাষা সংগ্রামী আব্দুল কুদ্দুস। আমরা ভাষা আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়েছিলাম, শুধু মাতৃভাষা বাংলাকে আমাদের রাষ্ট্রভাষা করার জন্য নয়, সুদূর প্রসারী চিন্তা চেতনা আমাদের মধ্যে ছিল যে এই বাংলা মাকে আমরা এমনি একটা রাষ্ট্র গঠন করব যে রাষ্ট্রে গণতন্ত্র থাকবে, ধর্মনিরপেক্ষতা থাকবে এবং এই দেশের সাধারণ মানুষ যাতে রুজি আহার বাসস্থানের ব্যবস্থা হয়, সেই লক্ষ্যে সেই দিনেই যে যা বাংলা মা তোমাকে আমরা মুক্ত করব।
আমরা ভাষা সংগ্রামে যোগদান করেছিলাম না বুঝে না শুনে নয় আর কি। বুঝিয়ে পাল্লাই করে আমরা কিছু করিনি আর কি। তখন যারা আদর্শ ছিলেন আর কি, ডক্টর কাজী মোতাহার হোসেন, ডক্টর শহীদুল্লাহ, অজিত বাবু, মনির চৌধুরী, এরা ছিলেন আমাদের আদর্শ। এবং তারা ডক্টর মুজাফফর আহমদের ক্লাসেই বলতেন আর কি যে ভাষা বাংলা ছাড়া আর কি হবে। ভাষা সংগ্রামী মঈনুদ্দিন মিয়াজি। তৎকালীন যারা কমিউনিজমে বিশ্বাসী ছিলেন তারাই কিন্তু এই ভাষা আন্দোলনটা প্রথম ভাবে এগিয়ে নিয়ে গেছে এবং সোচ্চার ছিলেন, এবং তারা ওই বক্তৃতা দিয়ে কোনো ফলাও করতে চায় নাই। তারা গ্রামের আনাচে কানাচে বেরিয়ে পড়েছিল সংগঠিত করার জন্য। তাই বাংলা ভাষা আন্দোলনে আপনারা যারা সক্রিয় অংশগ্রহণ করেছেন, আমরা যারা গ্রাম থেকে আপনাদের সঙ্গে একত্রতা ঘোষণা করেছিলাম, আমরাই ছিলাম মূল চালিকা। আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব বেগম সুরাই বেগম তিনি একটা কথা বলছেন যে ভাষা সংগ্রামীদের একটা তালিকা তৈরি করার কাজটা আজকে বাস্তব ক্ষেত্রে কঠিন। তার ব্যাখ্যা দিতে তিনি বলেছেন যে ভাষা আন্দোলন যখন হয়েছিল তখন দেশের জনসংখ্যা ছিল 4 কোটি এবং 4 কোটি লোকেই ভাষা সংগ্রামী। কাজেই 4 কোটি লোক যেখানে ভাষা সংগ্রামী, সেইখানে ভাষা সংগ্রামীদের একটা তালিকা করা বা একটা গেজেট প্রস্তুত করা তাদের জন্য নাকি খুব কঠিন। আমার তো মনে হয় যে চেতনা পরিষদের যে তালিকা, আপনারা জানেন চেতনা পরিষদ একটা রেজিস্ট্রেশন করতেছে, যারা এখানে আসেন ভাষা সংগ্রামী তাদের একটা তালিকা কিন্তু তাদের কাছে আসে। তাহলে আমার মনে হয় সংস্কৃতি সচিব এটাকে যতই কঠিন মনে করুন না কেন, আমার তো মনে হয় এত কঠিন হওয়ার কথা নয়। এবারে আসবেন মির্জা আব্দুর রশিদ, ভাষা সংগ্রামী মির্জা আব্দুর রশিদ। আমি আমার ভাইদের বলবো, যে যতটুকু জানেন, যে যতটুকু দেখেছেন, যে যতটুকু করেছেন, ততটুকু বিবৃত করে একটা পূর্ণাঙ্গ ভাষা আন্দোলনের একটা বই রচনা করা হোক। ভাষা সংগ্রামী বন্ধুরা, এতক্ষণ এই দ্বিতীয় অধিবেশনে বক্তব্য আপনারা শুনলেন এবং আমার মনে হয় সবারই বক্তব্যের মধ্যে কিছু কিছু অংশ থাকে যেটা আপনাদের চিন্তার খোরাক হতে পারে। তো আমরা দীর্ঘ করব না, কারণ এরপরে সাধারণ সম্পাদক সাহেব আমাদের নির্দেশ দিবেন, বলবেন কি থেকে এরপরে আমরা কোথায় যাব, কি করব। আমাদের সংগতি প্রকল্প প্রকাশ করতে যেতে হবে সেই নবজাগরণের নব উত্থানের জায়গায়, সেখানে আমরা গিয়ে সংগতি প্রকাশ করব, তাদের সমর্থন জানাবো। সেই সঙ্গে সঙ্গে আমার যে প্রিয় ভাইরা আপনারা যখন কষ্ট করে এসছেন এবং এতক্ষণ ধরে শুনলেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আর ভাষা শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি এখানে শেষ করি। আমাদের আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিকভাবে এখানেই শেষ, কিন্তু তার আগে 21 চেতনা পরিষদের সাধারণ সম্পাদক আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবেন। আজকের এই মোদ্দা কথা আজকের সম্মেলনে সেটা হলো আমরা নেত্রকোনায় পরবর্তী সম্মেলন করব বলে সিদ্ধান্ত গ্রহণ করছি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমরা এই তরুণ প্রজন্মের যে গণজাগরণ, সেখানে সংহতি প্রকাশ করতে যাচ্ছি। Thank you.
দেখিনি, 1971 সালের মুক্তিযুদ্ধ আমি দেখিনি। তবুও আমি যতটুকু পড়াশোনা করেছি, আমার পড়াশোনার জীবনে আমি যা কিছু পেয়েছি ওনাদের সম্পর্কে তা ছিল খুবই নগণ্য। আজকে আমার কাছে মনে হচ্ছে যে আজকে ভাষা শহীদদের সামনে বসে আমরা ভাষা শহীদদের যেভাবে কাছে যেতে পারলাম, কাছে আসতে পারলাম, ওনারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন। আসলে এই সুযোগের কৃতিত্বের দাবিদার কিন্তু আমরা মোটেই, কারণ আমরা ওনাদের কোনোভাবেই দাওয়াত করে আমরা আনতে পারিনি। ওনারাই আমাদের যেভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মাঝে দিয়েছেন, আমরা অগ্রগতি পল্লী সমিতির পক্ষ থেকে তথা এই এলাকার পক্ষ থেকে আমরা ওনাদের গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জানি ফেব্রুয়ারি মাস ভাষার মাস। এই মাসেরই 21 তারিখ 1952 সালে মাতৃভাষা বাংলার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে এদেশের তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে। সেই থেকে প্রতি বছর আমরা 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছি। এখন আমরা আমাদের পরিবেশনে যাচ্ছি কবিতা আবৃত্তি করতে আসছে 4th শ্রেণীর ছাত্র তৌহিদ আকন্দ। জাতির নাম মোদের বাংলা ভাষা, মোদের দেশের সরল মানুষ, কামার কুমার জেলে চাষা, তাদের তরে সহজ হবে মোদের বাংলা ভাষা। তোমার বাংলা আমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালী ফিরোজা রূপালী রূপের নেই তো শেষ। 21 মানে তোমার আমার মায়ের ভাষার অঙ্গীকার, 21 মানে দীপ্ত শপথ বর্ণমালার সংবিধান, 21 মানে প্রভাত ফেরি মিনার বেলি ফুল, 21 মানে কষ্ট ভোলা মায়ের কানের দুধ। এবারে সঙ্গীতের মূর্ছনায় আমাদেরকে আনন্দ দিতে আসছে 5ম শ্রেণীর ছাত্রী শিফাত শহীদ ছোটন। প্রতিটি বর্ণমালা প্রতিটি মানুষের প্রাণ, প্রাণের ভিতর কে ছড়ালো ভালোবাসার গান। প্রতিটি বর্ণমালা প্রতিটি মানুষের প্রাণ। একজন ভাষা সৈনিক হিসেবে আপনার মনে শেষ সময়কার একটা স্মৃতি কি শুনতেছে? তোমরা জানো যে মাতৃভাষাটা কি, মায়ের মানে তোমরা জন্মগ্রহণের পরে তোমাদের প্রথম তোমরা কিছু কোনো ভাষাই জানো, মায়ের মুখে প্রথমে যেটা শুনো এবং আত্মীয় স্বজন যেমন বড়রা যে ভাষায় কথা বলে সেটাই তোমাদের মাতৃভাষা, আমাদের মাতৃভাষা। ওই মাতৃভাষা কত বড় আমাদের প্রিয়, কত বড় আমাদের আদরে, সেটি আমরা অন্য ভাষাতে প্রদান করি। সেই জন্য এই মাতৃভাষার জন্য যে আন্দোলন হচ্ছে সেটাই 21 ফেব্রুয়ারি, এটাই আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম 71-এ মাগো আমার। 71-এ মাগো আমার, হয়নি কেন জন্ম, যুদ্ধ করে শহীদ হতাম, জীবন হতো ধন্য, জীবন যেত তাতে কি মা, পেতাম স্বাধীনতা, লাখো ভাই ছিল আমার, উড়াতো লাল সবুজের পতাকা। বাংলায় আমার মাতৃভাষা, বাংলায় কথা বলি, বাংলায় আমার মাতৃভাষা, বাংলায় কথা বলি, আমরা বাঙালি তাই আমরা বাঙালি, আমরা বাঙালি তাই আমরা বাঙালি। স্যার, 1952 সালের 21 ফেব্রুয়ারিতে আপনার একটি স্মরণীয় মুহূর্তের কথা আমাদের বলবেন কি? পুলিশের সঙ্গে আমাদের মানে সংগ্রাম বা যেটাকে বলা হয় সংঘর্ষ, সেটা ছিল ওই মেডিকেল কলেজের যে ছাত্রাবাস ছিল সেটা বাসের চালা আর 5 ইঞ্চি ইটের দেয়া। সেইখানে এই প্রাঙ্গণে আমরা যখন একত্রিত হলাম তখন পুলিশ আমাদের উপর টিয়ার গ্যাস ছাড়ে, এবং টিয়ার গ্যাস মানে চোখ মেলা যায় না, এটা অন্ধকার হয়ে গেছিল সেই এলাকার। তারপরও আমরা চক্ষু বন্ধ করে পুলিশের সঙ্গে ঢিলাগিরি করছি, ওরা লাঠি দিয়ে পিটায়,
একবার ঢুকে মেডিকেল কলেজ হসপিটালে, আরেকবার আমরা ধাওয়া করে তাদেরকে বের করে দিই। এক পর্যায়ে তারা গুলি ছোড়া আরম্ভ করলো। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম কোনো এক মাকে। লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তুমি বিস্তৃত লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরোয়ার্দি শেরে বাংলা ভাষার শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তের আগুন জ্বলা জ্বালাময়ী সেবাসন। স্যার, আমাদের দেশে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু 21শে ফেব্রুয়ারি কেন শহীদ দিবস করা হলো? আমাদের দেশে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু 21শে ফেব্রুয়ারি কেন শুধুমাত্র শহীদ দিবস? মানে তার কথা হলো অনেক আন্দোলনে অনেকেই তো মারা গেছে, অনেকেই শহীদ হয়েছে, শুধু ওই দিনটি কেন শহীদ দিবস? সুন্দর প্রশ্ন। আমি অনুরোধ করবো কামাল মালিক ভাইকে উত্তর দেওয়ার জন্য। আমাদের যে প্রত্যয় ছিল, আমাদের যে সংকল্প ছিল অধিকার আদায়ের লড়াইয়ে, সেটা হলো যে মাতৃভাষা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা পরিণত করব আমরা, এই দাবি ছিল। এবং সেই দাবিতে যখন প্রাণ দিতে হলো, তখন ওই দিনটিকেই নির্ধারিত করল। যে দিনে এই গুলির জন্য প্রাণ দিলাম, সেই দিন থেকেই নির্ধারিত করা হলো ওই শহীদ দিবস হিসাবে। কারণ এতগুলো মানুষ একসঙ্গে শহীদ ওই 47 থেকে 52 পর্যন্ত আর কখনো হয়নি। সেই জন্যই 21 তারিখটাকে নির্ধারিত করা হয়েছে। কবিতা মুক্তির জন্য লিখেছেন কবি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাঁচি মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মাহতাব উদ্দিন। ওরা যখন আমাকে পথ থেকে ধরে এনে কারাগারে নিক্ষেপ করলো, তখন আমি জানতাম না আমার অপরাধ কি। আমার মাতৃভাষা বাংলা, সেটি কি আমার অপরাধ? হ্যাঁ, মনে পড়ছে সেদিন গলিপথ থেকে শুরু করে রাজপথ পর্যন্ত ছিল থমথমে। তেমন লোকজন ছিল না কোথাও, খণ্ড খণ্ড মিছিল ছাড়া। ওরা বলছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। স্যার, বাংলা ভাষার জন্য আন্দোলন করা হলো, কিন্তু দিবসটিকে 8ই ফাল্গুন না করে কেন ইংরেজিতে 21শে ফেব্রুয়ারি করা হলো? এটা খুব আমি বলবো যথার্থ প্রশ্ন, কিন্তু প্রচলিত জীবন ধারায় আমরা কি আমার কামাল লোহানি শব্দটা পরিবর্তন করতে পেরেছি? পারিনি। প্রচলিত ধারায় আমাদের নাম যেমন রেজাউল করিম কিংবা আব্দুল মান্নান অথবা একে ফজলুল হক, আমরা কিন্তু এগুলো পরিবর্তন করতে পারি। আমাদের ক্যালেন্ডার যেটা ছিল, প্রচলিত ছিল তখন, সেটা ছিল ইংরেজি ক্যালেন্ডার। যে পঞ্জিকাটি আমরা ব্যবহার করতাম, সেটা আমাদের ব্যবহারিক জীবনে শুধুমাত্র ঘরের কিছু আচার অনুষ্ঠানে আমরা ব্যবহার করতাম। সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে বা অন্যান্য জায়গায়, স্কুলে, কলেজে কোথাও ওইভাবে ব্যবহার করা হতো না। পয়লা বৈশাখ হয়তো আমরা ব্যবহার করতাম, তাছাড়া কিছু হতো না। সেই জন্যে ওই ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ওই যে দিনটি, ওটা 21শে ফেব্রুয়ারি ছিল। 8 ফাল্গুন কিন্তু তখন যদি থেকেও থাকে, এখন কিন্তু নেই। কখনো 8, কখনো 9, কখনো 7 এরকম হচ্ছে। একটা নির্ধারিত দিনে যদি আমরা আমাদের যে মাসটি, দিবসটি, সেটাকে আমরা স্থির করতে পারি, তাহলে ঠিক হবে। এই জন্যে তখনকার যারা ছাত্র নেতারা ছিলেন, তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে ওইটাকে 21শে ফেব্রুয়ারির দিনটি গ্রহণ করেছে। ভবিষ্যতে যদি ভাষার বিরুদ্ধে কোনো আক্রমণ আসে, আমাদের দেশের বিরুদ্ধে কোনো আক্রমণ আসে, তখন তোমরা সম্মিলিত ভাবে সবাই সাহায্য ফাইট করবা তো? বলো আমার সঙ্গে, বলো যে ফাইট করবো আমরা। তোমাদের দেখে আমরা উজ্জীবিত হচ্ছি, আমরা মরে যাবো কদিন পরে।
আমরা যে 52 থেকে 71 পর্যন্ত যে সংগ্রাম বাঙালি করেছে, এই ভাষা আন্দোলন থেকে যার সূত্রপাত হয়েছে, আমরা যে বাঙালি, আমার মায়ের ভাষা বাংলা এবং আমার দেশের নাম বাংলাদেশ, এ কথাটা আমাদেরকে ভুলিয়ে দিতে চেয়েছিল পাকিস্তান। তারই বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, আমরা ছাত্র আন্দোলন করেছি, ভাষার সংগ্রাম করেছি। সেই সংগ্রামের সূত্র ধরেই 71-এ স্বাধীনতার যুদ্ধ হয়েছে। আমি নিজেও একজন মুক্তিযোদ্ধা। আমরা গ্রামে সংগ্রাম করেছি, আর ভাষা শ্রমিক যারা ঢাকায় ছিলেন তারা ডাইরেক্ট অ্যাকশন দিয়েছেন। আমরা কারা মরেছে তাদের উদ্যোগতায় আমরা তাদের সম্মতি প্রকাশ করেছি। 1947 সাল থেকে আমরা পাকিস্তানের জন্য সংগ্রাম করেছি, পাকিস্তান মানুষ আগে আমরা করেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আমাদের মুক্তি আসবে। পাকিস্তানের পরপরই ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেল। আমাদের মুখের ভাষা কেড়ে নেওয়ার জন্য পাকিস্তানিরা যথাসাধ্য চেষ্টা করত। বাংলাদেশে নুরুল আমিন প্রধানমন্ত্রী ছিল, তার সহায়তা আমাদেরকে দাবি রাখার একটা বিরাট প্রচেষ্টা, একটা বিরাট ষড়যন্ত্র আরম্ভ হলো। এই ষড়যন্ত্রে আমরা নথি স্বীকার করিনি। আমরা বাংলাকে প্রতিষ্ঠিত করবার জন্যই আমরা নুরুল আমিনের গুলি খেলাম। বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করবার জন্য আমৃত্যু আপনারাও লড়ে যাবেন, এই বিষয়ে কামাল ভাই তার শেষ বক্তব্য দিয়ে 21 চেতনা পরিষদ আয়োজিত ভাষা সংগ্রামী সম্মেলনের সমাপ্তি ঘোষণা করবেন আনুষ্ঠানিকভাবে। এই জায়গাতে আপনাদের শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটা পরিচিত সত্য যে অগ্রপথিক পল্লী সমিতির যে বন্ধুরা এখানে আছেন, যারা আন্তরিকতার সঙ্গে এই ইকো পার্কটি পরিচালনা করছেন, তাদের আপ্যায়নে কোনো ঘাটতি কখনোই দেখা যায় নাই। এবং তারা, আমি মনে করি যে অতিশয় আন্তরিকতা নিয়ে সবসময় বাইরে থেকে যারা এসেছেন, বিশেষ করে আমাদেরকে তারা আপ্যায়ন করেছেন। এবং আজকে এটা তো আমাদের সৌভাগ্য যে ভাষা সংগ্রামের সঙ্গে যারা যুক্ত ছিলেন সরাসরিভাবে, সেই ভাষা সংগ্রামীরা আজকে মাত্র কয়েকজন আপনাদের এখানে উপস্থিত হয়ে এমনভাবে প্রীত হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন আপনাদের এই কাজে দেখে, যে সবাই এখান থেকে একটা নতুন অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছেন। বলেছিলাম যে আমরা আমাদের যে ভাষা সংগ্রামী সম্মেলন হবে তার দ্বিতীয় দিনটি এই জিন্দা পার্কে আমরা অতিবাহিত করব। যে অনুষ্ঠানের সামান্য কিছু নিদর্শন ওরা আমাদেরকে উপহার দিয়েছে, আমি বলবো যে গানের দিক থেকে যে ছেলেমেয়েরা গিয়েছে, আবৃত্তি যে ছেলেমেয়েরা করেছে, তারা চমৎকার করেছে এবং ভবিষ্যতে তারা আরো সুন্দরভাবে প্রশিক্ষণ নিয়ে তারা তাদের ইয়েটা আরো দক্ষতার সঙ্গে নিজেদেরকে তৈরি করতে পারবে। এবং চমৎকার গলা শোনাচ্ছে, এই চমৎকার গলা শুনে আজকে আমি ভীষণভাবে অনুপ্রেরিত। এই জন্য যে দীর্ঘদিন থেকে আমার তো জীবনের অনেকটা বছর, এই 52 সাল তো ভাষা আন্দোলনের বছর, কিন্তু 53 থেকে আমাদের লড়াইটা শুরু হয়েছে সাংস্কৃতিক ভাবে। ওই সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে দিয়ে আমি তৈরি হয়েছি, এত বড় হয়েছি। এবং এ ধরনের মানুষ খুঁজে পাওয়া বড় ভাগ, সেখানে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো যেভাবে আজকে আমাদের সামনে যা পরিবেশন করলো, তাতে করে আমি নিজে অন্তত পক্ষে অনুপ্রাণিত হয়েছে। আমাদের বাঁচবার জন্য এই মাটি দরকার, এবং সেই মাটিটা যেন শুদ্ধ মাটি হয়, যে মাটিতে আমার ভাইয়ের, আমার বাবার, আমার মায়ের রক্ত মিশে আছে, সেই মাটি ছেড়ে আমি কখনোই যেতে পারবো না। এই বাংলার মাটিকে শুদ্ধ করে তৈরি করার জন্য তোমরা প্রস্তুত হও, এই আমাদের কামনা রইল। তোমরা সবাই একসঙ্গে বলো জয় বাংলা। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। হবে 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 নিশ্চয়, কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য তার এই তো সময়।